হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের ব্যবসা তোমার সকলের সাথে জানি তোমার চ্যানেল তোমাদের ইউনিক একাডেমিতে। তো বেশ কিছুদিন ধরে আমি তোমাদেরকে প্র্যাকটিস সেট করাচ্ছি। আমি আগেও বলেছি, আবারও বলছি, যার যার সমস্যা আছে তারা কমেন্ট বক্সে কমেন্ট করো, অবশ্যই আমি রিপ্লাই দেবো। আর তার পাশাপাশি আমি এখন টুকটাক গ্রুপে হচ্ছে এই কোশ্চেন পোস্ট করছি, সেগুলো উত্তর দাও, ভালো লাগে দেখতে, ঠিক আছে। জিকে রিলেটেড কোশ্চেন দিচ্ছি বা রিজনিং রিলেটেড কোশ্চেন দিচ্ছি, আপলোড করছি, বা ম্যাথ রিলেটেড কোশ্চেন দিচ্ছি, সেগুলো তোমরা সলভ করার চেষ্টা করো। তোমরা না সলভ করতে পারলে অবশ্যই তো আমি করে দেবো, ওটা নিয়ে কোনো চিন্তা নেই, ঠিক আছে। কিন্তু তোমরা করো, করলে ভালো লাগে। আর হ্যাঁ, যার যা সমস্যা হচ্ছে অবশ্যই আমাকে জানাও, তবেই আমার ভালো লাগবে, ঠিক আছে। সমস্যা তোমরা বলবে, তারপর সমাধান আমি বের করে দেবো, ঠিক আছে। তো এখন পরপর রাজ্য সরকার পরীক্ষা আছে, এখন প্র্যাকটিস সেটই চলবে। সবার সেটা ভালোও লাগছে, আমি বুঝতে পারছি। এবং অনেকে আমাকে বলছে স্যার প্র্যাকটিস সেটটা হওয়ার পর অনেক সুবিধা হয়েছে। তো এখন প্র্যাকটিস সেটই চলবে, কোনো সমস্যা নেই। প্র্যাকটিস সেট এবার থেকে কন্টিনিউ চলবে, ঠিক আছে। প্র্যাকটিস সেটে প্রতিদিন এরকম 10টা থেকে 15টার মতো অঙ্ক থাকবে। সেই অঙ্কগুলো তোমরা ভালো করে দেখবে, প্রতিটা কোশ্চেনগুলোই ইম্পর্টেন্ট, এখানে বারবার বলছি। অতএব মন দিয়ে পড়াশোনা করো। আর হ্যাঁ, রাজ্য সরকার এবং পুলিশেরও ভ্যাকেন্সি ছেড়ে দিয়েছে। অতএব ভালো করে সবাই খাটো, নিশ্চয়ই কিছু না কিছু হয়ে যাবে। চলো চলে যাবো আজ প্রথম কোশ্চেনের দিকে। চলে এসেছে আজ প্রথম কোশ্চেনে। প্রথম কোশ্চেনটা কী বলেছে ভালো করে শুনবে। এই কোশ্চেন অনেকদিন পরে হাতে পেলাম এবং তোমাদেরও ভালো লাগবে এই কোশ্চেনটা নিয়ে। এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কী বলেছে শোনো। বলেছে 137 অর্থাৎ কীরকম ব্যাপারটা, 137 কি 731, এটাই তো দিয়েছে। বলে সংখ্যাটির শেষ অঙ্কটি কত। কি বললো, সংখ্যাটির শেষ অঙ্ক মানেটা কি? মানেটা তো বুঝতে হবে, নাহলে অঙ্ক হবেই করে। বলেছে কি সংখ্যাটির শেষ অঙ্কটি কত। বাংলায় বলে চলে, বুঝতে পারছো না নিশ্চয়ই। এটাকে ইংরেজিতে আমি ট্রান্সফার করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। ইংরেজিতে কী বলে এটাকে, ইউনিট ডিজিট কত। কি বললাম, কনসেপ্ট ক্লিয়ার হলো? বলেছে ইউনিট ডিজিট কত। আচ্ছা, ইউনিট ডিজিট কী করে বের করবো, মানে লাস্টের ডিজিট কে আছে, এগুলো সব এই 731 বার এটাকে গুণ করবো, করলে লাস্টে এটা বেরোবে, সেটাই উত্তর, তাই তো। তার মানে আমরা কী করতে হবে, 137 ইন্টু 137 এরকম করে গুণ করে 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 কবার গুণ করতে হবে, 731 বার। কবার গুণ করতে হবে, 731 বার গুণ করার পরে যেটা বেরোবে তার ইউনিট ডিজিট, মানে কি এই এককের ঘরের সংখ্যাটা কত বেরোবে সেটাই আমরা জানতে চেয়েছি। কিন্তু 731 বার গুণ করা কি পসিবল আমাদের কারোর পক্ষে? পসিবল তো না। 731 বার কোনোদিন গুণ করা পসিবল নয়। তাহলে কি আমরা বসে বসে কি মানে বসে থাকবো, নাকি 731 বার গুণ করবো বসে বসে? করাই যায়, 3-4 ঘন্টা 5 ঘন্টা লাগবে, অসুবিধা নেই, বেশিক্ষণ লাগবে না, 3 থেকে 4 ঘন্টা, ঠিক আছে। তো আমাদের করণীয় কি, ইউনিট ডিজিটের ক্ষেত্রে করণীয় কি, ভালো করে বলছি, কনসেপ্ট ক্লিয়ার করো। পাওয়ারে যেটা থাকবে সেটাকে 4 দিয়ে ভাগ করে দাও, ভালো করে শুনবে। তাহলে 731 মাথায় আছে, সেটাকে কি 4 দিয়ে ভাগ করে দাও। 4 1 4, 3 3, 4 8 32, ওকে। তাহলে 1 1, 4 দোকানে 8, 3। আচ্ছা, তাহলে কত বেরোলো ভাগশেষ, রিমাইন্ডার কত বেরিয়েছে, 3। এটাকে নিয়েই যে ইউনিট ডিটা আছে তার মাথায় বসিয়ে দাও। কি বললাম, এটাকে নিয়ে যে ইউনিট ডিটা বসে আছে তার মাথায় বসিয়ে দাও। তাহলে 7⁵ এবার অনেকের প্রশ্ন, স্যার এটা তো এইভাবে হলো, অনেক সময় মিলেও যায়, তখন আমরা কি করব? ধরো দেওয়া আছে 32, এরকম পাওয়ারে দেওয়া আছে, ওকে। এরকম ধরো, এরকম ব্যাপারটা এরকম ছিল, ধরো দেওয়া আছে 137 ধরো 32ই দেওয়া আছে, তর্কের খাতিরে আমি ধরলাম 32 দেওয়া আছে। তাহলে কি 32 দেওয়া আছে। এবার তখন সবার বক্তব্য, স্যার এখানে তো 4 আসছে 32 মিলে গেল, এখানে তো ইউনিট 0 হয়ে গেল, তাহলে কি আমি পাওয়ারে 0 বসিয়ে দেবো? 7⁵? মোটেও না, আমি বলিনি একবার বসাতে, ধৈর্য ধরো ধরো। এবার তাহলে কি হবে, যখন ভাগশেষ থাকবে না, ভাগশেষ 0 থাকবে, ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করো, যখন ভাগশেষ 0 হবে তখন কি পাওয়ারে কে চলে যাবে, পাওয়ারে 4 নিজে চলে যাবে। কনসেপ্ট ক্লিয়ার হলো? যখন ভাগশেষ 0 হবে তখন কি পাওয়ারে নিজে 4 চলে যাবে। আর নাহলে ভাগশেষ যা যদি 1 2 3 থাকে সেগুলো তো পাওয়ারে বসেই যাচ্ছে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। যদি ভাগশেষ যদি 0 এসে যায় তখন কি পাওয়ারে নিজে গিয়ে 4 বসে পড়বে ঠেলে, ঠিক আছে, ওকে। তাহলে এই ক্ষেত্রে কি হলো, 7Q মানে কত, 343 আমরা জানি। তাহলে 3 হচ্ছে কি এখানে ইউনিট ডিজিট, তাহলে ইউনিট ডিজিটে কত এলো, বা লাস্ট একক না কি বলেছে, ওই বলেছে শেষ অঙ্কটি কত, তাহলে শেষ অঙ্ক কত, 3। চলে গেলাম নেক্সট কোশ্চেনের দিকে। চলে সে পরের কোশ্চেনে দেখো কী বলেছে। বলেছে 32 টাকা এই দরের দার্জিলিং চায়ের সঙ্গে 25 টাকা এই দরের আসাম চা কী অনুপাতে মিশিয়ে প্রতি কেজি 32.40 টাকা দরে বিক্রি করলে 20% লাভ হবে, ওকে। আচ্ছা 32.40, আমি ধরলাম এটা তো বিক্রয় মূল্য বলেছে 32.40, এটা তো বিক্রয় মূল্য বলেছে, তাই তো। এটা বিক্রয় করে কত টাকা লাভ হয়েছে, কত পার্সেন্ট লাভ হয়েছে, 20%। আমি এটা ক্রয় মূল্যে নিয়ে যেতে চাই, তাহলে কী করতে হবে, 100/120, কোনো সমস্যা নেই, ওকে।
শিখিয়ে দিয়েছিলাম তোমাকে প্রফিট অ্যান্ড লসের ক্ষেত্রে। তাহলে 100/120 পয়েন্ট তুলে দাও, তাহলে নিচে 100 এনে দাও, 100 কেটে দাও, 0 কেটে দাও, 4 4 4 দিয়ে কাটো, 4 8 32, 4 3 4 12, 4 8 32, 4 1 4, আচ্ছা 3 দিয়ে কাটো, 3 দোকানে 6, আচ্ছা 3 7 21, ঠিক আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে কত হলো এক দিয়ে কি, এবার ভালো করে শোনো, এটা কি হলো, এটা কয় মূল্য বেরিয়ে গেল। ওরা বলেছিল কয় ক টাকা করেছে, একটা 32 টাকা কেজি ধরে আর একটা কি 25 টাকা কেজি ধরে, বিক্রি করেছে কত টাকা, 32.40, তাই তো। আমি এটা কয় করলাম, কয় না করলে এটা থেকে তো কয় তো এখানে কয় বসানো, মানে বিক্রয় মূল্য বসানোই যায় না, সেম এটাকেও আমি কয় মূল্যে আনলাম, তাহলে এটা কি কোথায় বসবে, মাঝখানে। ওকে, এটা কিসের অঙ্ক, অ্যালিগেশনের অঙ্ক, ঠিক আছে, অ্যালিগেশন বা মিক্সচার। দাও টেনে, 25 27 বিয়োগ করলে কত, 2, 7 থেকে 32 বিয়োগ করো, কত হচ্ছে 5, তাহলে কত হলো 2:5 অনুপাতে, তাহলে উত্তর কত হলো 2:5। ওকে, চলো নেক্সট কোশ্চেনের দিকে চলে এসছে পরের কোশ্চেনটা দাও কি বলেছে। বলেছে কি 5 অঙ্কের সংখ্যার 5টি সংখ্যার প্রথম 4টির গড় 26, তাহলে প্রথম 4টির মোট কত, এর পরে নি 4 × 26, 4 4 24, 4 হাতে 0, 7 দোকানে 8 9 10, ঠিক আছে। চলো তাহলে কত বেরোলো 4 × 26, তাহলে 4টি সংখ্যা মোট বের করে নিলাম। আবার কি বলেছে, শেষ 4টির গড় হচ্ছে 25, তাহলে শেষ 4টির মোট কত, 25 × 4 মানে 100। জানতে কি চেয়েছে, বলেছে প্রথম এবং পঞ্চম সংখ্যার অন্তরফল কত, দাও বিয়োগ করে, তাহলে 104 - 100 সমান কত 4, এটাই উত্তর, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনের দিকে চলে এসছে পরের কোশ্চেনে দাও কি বলেছে। বলেছে কি পিতার বয়স তার 2 পুত্রের বয়সের যোগফলের 3 গুণ, তাহলে কি বলেছে, পিতার বয়স তার 2 পুত্রের বয়সের যোগফলের 3 গুণ। আমি ধরলাম 2 পুত্রের বয়সের যোগফল x, ঠিক আছে, আমি ধরলাম দুটো পুত্রের বয়সের যোগফল x। তখন আমি দেখো একটা কোশ্চেনের উপর কমপ্লিট করি, তারপর বুঝতে পারবে কেন x ধরলাম। বলেছে 20 বছর পরে পিতার বয়স 2 পুত্রের বয়সের যোগফলের সমান হবে, তাহলে পিতার বর্তমান বয়স কত। দেখো এখানে ছেলের বয়স জানতে চাইবে না, যেহেতু চাইনি সেটা আমি ধরলাম দুটো ছেলের বয়সের যোগফল x, তাহলে আমার সুবিধা হবে আর কি, ঠিক আছে। ওকে, বলে পিতার বয়স তার 2 পুত্রের বয়সের যোগফলের 3 গুণ, তাহলে পিতার বয়স কত, ফাদারের বয়স কত, 3 গুণ মানে 3x, কোনো সমস্যা নেই। ওকে, বলেছে 20 বছর পরে পিতার বয়স 2 পুত্রের বয়সের যোগফলের সমান হবে, 20 বছর পরে 20 years later। ওকে, পুত্রের বয়স কত হবে, 2 পুত্রের x + 20 + 20, দুবার 20 20 যোগ হবে, কারণ দুটো পুত্রের বয়সের যোগফল তো x ছিল, তাহলে 20 + 20 দুবার যোগ হয়েছে। আর তার বাবার বয়স কত হবে, 3x + 20, বলে দুটো সমান হবে, সমান করে দিয়েছে, দেখো কোনো সমস্যা নেই। ওকে, তাহলে এক্সটাকে ওপরে নিয়ে যাও, তাহলে কত হবে 2x, 20 20 কেটে দাও, তাহলে কত হলো 2x = 20, তাহলে x 2 10, তাহলে x হলে কত হলো 10। জানতে কি চেয়েছে পিতার বর্তমান বয়স কত, পিতার বর্তমান বয়স কত 3x, তাহলে 3 × 10, তাহলে 30, পিতার বর্তমান বয়স কত 30। ওকে, চলে নেক্সট কোশ্চেন দিকে এই কোশ্চেনটা কি বলেছে ভালো করে শোনো, আর হ্যাঁ এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তো ভালো করে দেখবে, মন দিয়ে বুঝবে। কি বলেছে শোনো, বলে সীমা ও দর্শনের আয়ের অনুপাত 7:5। ওকে, আমি ধরলাম তারা আয় করে 7x আর 5x। ওকে, তাহলে একজন আর 7x আর একজন 5x। ওকে, বলেছে কি তারা যতক্ষণে 12,000 টাকা এবং 9,000 টাকা সঞ্চয় করে, ঠিক আছে। বলেছে যদি তাদের ব্যয়ের অনুপাত হয় 17:12, তাহলে তাদের সীমা ও দর্শনের মোট ব্যয়ের পরিমাণ কত হবে হিসাব করে লিখি। আচ্ছা, একটা কথা বলো তো, আমরা কি জানি, ইনকাম ইকুয়াল টু বা ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার অর্থাৎ ব্যয় ইকুয়াল টু সেভিং লিখতে পারি। ওকে, তাহলে আয় মাইনাস ব্যয় ইকুয়াল টু বলতে পারি সঞ্চয়, বা এটাকে এরকম ঘুরিয়ে বলতে পারি ইনকাম মাইনাস সেভিং ইকুয়াল টু এক্সপেন্ডিচার। ওকে, তাহলে বলতে পারি আয় মাইনাস সঞ্চয় সমান সমান ব্যয় বলতেই পারি। তাহলে কি হচ্ছে ভালো করে দেখো, ইনকাম করছে 7x, মাইনাস সঞ্চয় করেছে কত টাকা 12,000 টাকা, এর ইনকাম কত 5x, এর সঞ্চয় করেছে কত হাজার টাকা 9,000 টাকা। দুজনের অনুপাত কত বলেছে, আয় মাইনাস সঞ্চয় সমান সমান কি ব্যয়ের অনুপাত কত বলেছে 17/12, 17/12
12। ওকে, এটাই তো বলেছে, আমি সেটাকে বসিয়ে দিয়েছি দেখো নর্মালি, আর কিচ্ছু করিনি। তাহলে কত 7 × 84 84x মাইনাস 12 × 144 ইকুয়াল টু 5 5 7 15 3, আচ্ছা 5 × 85 এক্স মাইনাস 153। ওকে, কোনো সমস্যা নেই তাদের বন্ধু। ওকে, এটাকে এদিকে নিয়ে চলে যাবো, এটাকে এদিকে নিয়ে চলে আসবো। তাহলে কত হলো 85x মাইনাস 84x ইকুয়াল টু 153 1 2 3 মাইনাস 1 4 4 1 2 3 তিনটে শূন্য। ঠিক আছে, তাহলে কত হলো x ইকুয়াল টু বলতে পারি 4 9 9, আর হ্যাঁ ঠিক আছে 9000 টাকা। ওকে, ঠিক আছে, এক্স হলো 9000 টাকা বের করে নিয়েছি। আচ্ছা, জানতে কি চেয়েছে এবার শোনো তো, বলেছে কি সীমা ও দর্শনের মোট ব্যয়ের পরিমাণ হিসাব করে দিই। তাহলে কি বলেছে, সীমা ও দর্শনের মোট ব্যয়ের পরিমাণ হিসাব করে আমার লিখতে হবে, ব্যয় কত টাকা হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো তো, তাহলে এক্সপেন্ডিচার মানে ব্যয় সমান আমরা কি লিখতে পারি, ইনকাম মাইনাস সেভিং। এতদিন কিন্তু আমাদের উল্টো জিজ্ঞেস করতো, এতদিন জানতে চাই তো ইনকাম কত টাকা, এবারে জানতে চাই ব্যয় কত টাকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তাহলে আমরা ব্যয় মানে কি দেখতে পাচ্ছি, ইনকাম মাইনাস ব্যয় মানে সেভিং। তাহলে এর ইনকাম কত, মানে এর ক্ষেত্রে মানে এটা ধরো এ আর এটা বি, সীমার কি বলেছে, সীমার দর্শন, এটা এস আর এটা ডি। ধরো এস এর হচ্ছে এই কথা, ইনকাম কত টাকা হচ্ছে 9000 ইন্টু 7, এটা আয়। আয় থেকে কি, আয় থেকে হচ্ছে কি সঞ্চয় বাদ দাও, আয় থেকে হ্যাঁ সঞ্চয় বাদ দিয়ে দাও, দিলে কি এটা হচ্ছে কি ওর খরচ। তাই তো বলেছে খরচের হচ্ছে কথা মোট কত টাকা খরচ হয়েছে। ঠিক আছে, মোট ব্যয়, ঠিক আছে ব্যয়, এটা সমান ব্যয়। ব্যয় মানে আমি কি জানি, ইনকাম মাইনাস সেভিং, তাহলে ইনকাম মাইনাস সেভিং করে দাও, প্লাস এর ক্ষেত্রে দর্শনের ক্ষেত্রে এর হচ্ছে কত ব্যয় কত টাকা, ইনকাম কত টাকা আগে দেখে নাও, ইনকাম 5 × 9000 মাইনাস 9000 করলে কি তবে হচ্ছে কথা কি বেরোবে ব্যয়। তাহলে সীমার ব্যয় কত টাকা, এত টাকা, আর এর দর্শনের ব্যয় কত টাকা, এত টাকা। কোনো সমস্যা নেই, যদি কনসেপ্ট ক্লিয়ার না হয় বারবার বলছি ভালো করে বুঝে নাও। ব্যয় সমান আমরা কি জানি, ইনকাম মাইনাস সেভিং, তাহলে ইনকাম মাইনাস সেভিং করলাম, তাহলে ব্যয় পেয়ে গেলাম সীমার। ওকে, আর দর্শনের কি, ইনকাম মাইনাস সেভিং, এটা দর্শনের ব্যয় পেয়ে গেছে, ইনকাম মাইনাস সেভিং। ওকে, কোনো সমস্যা নেই। ওকে, এবার গুণ আমরা করবো না, কেন গুণ করবো না, 9000 কমন নিয়ে নাও, নিলে কত 7 + 5 প্লাস মাইনাস 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 মাইনাস, আচ্ছা 9 10 11 আর 2 21000। ওকে, তাহলে 5 আর সাথে যোগ করলে কত 12, 12 × 9 12 × 9000 মাইনাস 21000, তাহলে 9 12 কত 108, 1 2 3 মাইনাস 21000, 1 2 0 7, আচ্ছা 2 এর 3 3 মানে 7, তাহলে কত হলো 2 এর 3 না সরি 8, 87,000 টাকা। তাহলে কত হলো এদের মোট ব্যয় হলো কত টাকা, 87,000 টাকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। কেমন, চলো চলো নেক্সট কোশ্চেন দিকে চলে এসেছি। পরের কোশ্চেনে দেখো কি বলেছে, বলেছে 45 কিমি প্রতি ঘন্টা বেগে গতিশীল 130 মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, তাহলে সেতুর দৈর্ঘ্য কত। ওকে, একটা কথা ভাবো তো, স্পিড কত ছিল 45 কিমি প্রতি ঘন্টা, এটা ক সেকেন্ডে একটা সেতু প্লাস। একটা কথা মনে রাখবে, আমি বলেছিলাম কি ট্রেন যখন একটা কোনো পোস্টারকে অতিক্রম করে বা কোনো মানুষকে অতিক্রম করে, তাহলে কি পোস্টার বা মানুষ বা একটা কোনো গাছকে অতিক্রম করে, তার মানে কি ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। কিন্তু যখন কোনো ট্রেন একটা সেতুকে অতিক্রম করছে, তার মানে কি সেটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে। এই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার রাখতে হবে। কোনো ট্রেন যখন সেতু অতিক্রম করবে, তার মানে সে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তাহলে দেখো একটা ট্রেন যখন সেতু অতিক্রম করছে কত সেকেন্ড অতিক্রম করেছে, 30 সেকেন্ডে বলেছে, তাই তো। তাহলে এর স্পিড কত 45 কিমি প্রতি ঘন্টা, এটাকে মিটার পার সেকেন্ডে আনতে গেলে কত করতে হয়, 5 এর 18 দিয়ে গুণ করবো। এই যে মিটার প্রতি সেকেন্ড মানে 1 সেকেন্ডে যাচ্ছে এত মিটার, 1 সেকেন্ডে যাচ্ছে এত মিটার, তাহলে 30 সেকেন্ডে যাচ্ছে কত, গুণ করে দিয়েছি আমি। দেখো তাহলে কত হবে 3 10 30 3 6 18, তাই তো। আবার কাটো 2 দিয়ে 5 দোকানে 10, 2 দিয়ে 3 দোকানে 6, 3 15 45, তাহলে 15 আর এবারে 25, 5 15 75 আর 5 হাতে 7 15 30 375। এটা কি হলো, এর মধ্যে কি আছে, ট্রেন লেন্থও আছে আর ব্রিজও আছে। এবার বলে দিয়েছে দেখো ট্রেনের লেন্থ বলে দিয়েছে 130 মিটার, তাহলে ব্রিজ কত, তাহলে 130 বিয়োগ করে দাও 5 4 3 7 আর এখানে হচ্ছে 2 245 মিটার, তাহলে ব্রিজের দৈর্ঘ্য কত
235 মিটার। ওকে, চলো চলে নেক্সট কোশ্চেন দিকে। চলে এসেছি পরের কোশ্চেন দেখো কী বলেছে। বলেছে সামনের সারিতে সর্বাধিক সৈন্য নিয়ে একটি বর্গাকার সৈন্যব্যূহ রচনা করা হলো। মোট 63,535 জন সৈন্য এলে এরূপ সজ্জায় 31 জন সৈন্য বেশি হলো। তাহলে সামনের সারিতে কতজন সৈন্য ছিল? আচ্ছা, ভালো করে বুঝবে। একটা বর্গাকার আকারে সাজাচ্ছে, ঠিক আছে? ওকে, বর্গাকার আকারে সাজাচ্ছে কি সংখ্যক সৈন্য নিয়ে। বর্গাকারের আকারে যেমন সাজাচ্ছে, একটা কথা ভাবতো, বর্গক্ষেত্রের ক্ষেত্রে প্রতিটা বাহু তো সমান হয়। তাহলে অর্থাৎ কি, এখানে যদি 10 জনকে দাঁড় করা, এখানেও নিশ্চয় 10 জনকে দাঁড় করাতে হবে, এখানেও 10 জনকে দাঁড় করাতে হবে, এখানে 10 জনকে দাঁড় করাতে হবে। এখানে কোনো রকম কি, এখানে 10 জন, এখানে 15 জন করে দাঁড় করানো যাবে না, ঠিক আছে? তাহলে এখানে সেভাবে সাইজে এবং সাড়ে নম্বরে কতজন বেশি হয়েছে দেখতে পাচ্ছে? 31 জন। তাহলে বর্গক্ষেত্রের মধ্যে এর মধ্যে অংশগ্রহণ করেছে কতজন সেটা দেখে নিই। 63,535, 63,535 জন টোটাল ছিল। 563,535, এর মধ্যে কতজন বেশি হয়েছে? 31 জন। বিয়োগ করে দাও, তাহলে 4, 0, 5, 3, 6। তাহলে এতজন কি এই বর্গক্ষেত্রকারে এতে অংশগ্রহণ করেছে। আচ্ছা, বর্গক্ষেত্রকারে এটা কি বলে দিয়েছে? এটা চারদিকের টোটাল বলে দিয়েছে কতজন আছে। ওকে, তাহলে আমরা কি জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহু স্কোয়ার ইকুয়াল টু বলতে পারি না ক্ষেত্রফল, এটা সমান তো এরিয়া। এটা একটা এরিয়ার মতোই বলে দিয়েছে। তার কারণ কি, এটা বলে দিয়েছে, এটা বলে দিয়েছে, এটা বলে দিয়েছে, এটা বলে দিয়েছে। ওকে, তাহলে কি হবে, এটা কিচ্ছু করতে পারে না, রুট করে দাও। √of 63,504, তাহলে কত হচ্ছে? 63,504 করলে কত আসবে? 2 0 2 একটা 2 দোকানে কত হচ্ছে? 4, 2 3 5, আবার কত হচ্ছে? 2 দোকানে 4। আচ্ছা, 4-এর পাশে কাকে আনবো? 5 যদি আনি, 5 5 25, 5 6 থাকে 2, 4 5 20 21 22 চলে আসছে। 2 2 5, এখানে 5 বসালাম, এখানে 5 বসালাম, তাহলে 0 1 0 4। আচ্ছা, এখানে 25 দোকানে 50। ওকে, 50-এর সাথে দেখি 2 গুণ করে দাও, তাহলে 1004। তাহলে কত বার হলো? 252 হচ্ছে কি অ্যান্সার। তাহলে এলো কত? 252। প্রতিটা সারিতে তাহলে কতজন করে আছে? 252 জন করে। চলে আমরা নেক্সট কোশ্চেন দিকে। চলে এসেছি পরের কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে কোনো সম্পত্তি 0.36 অংশ মূল্য 14,400, তাহলে টাকা এত টাকা হলে সমস্ত সম্পত্তির মূল্য কত টাকা? তাহলে ভালো করে দেখো, 0.36 মানে কত বলেছে? 14,400। 14,400। ওকে, তাহলে সমস্ত সম্পত্তি আমি ধরলাম 1 অংশ, তাহলে 1 অংশের দাম কত? তাহলে 14400 ডিভাইড বাই 36 ওপরে 100, পয়েন্টটাকে তুলে দিলাম, ঠিক আছে? আচ্ছা, 12 3 12 36, 12 12 144, 3 4 12, তাহলে কত হলো? 40,000 টাকার সমস্ত সম্পত্তি ছিল। তাহলে সমস্ত সম্পত্তির মূল্য কত? 40,000 টাকা। চলে নেক্সট কোশ্চেন দিকে। চলে এসছে পরের কোশ্চেনে। এবং এই ধরনের অঙ্ক যে কোশ্চেনে পড়াতে যাচ্ছে, এই ধরনের অঙ্ক কিন্তু কন্টিনিউ আসছে পরীক্ষায়, ওতে ভালো করে বুঝবে। ওকে, চলো। বলেছে একজন ঠিকাদার 6 মাসের জন্য 6 মাসের একটি প্রকল্প গ্রহণ করে, যার জন্য তিনি 120 জন পুরুষ নিযুক্ত করলেন। তাহলে 6 মাসের জন্য কি 120 জন পুরুষ নিযুক্ত করেছেন। কিছু জরুরি অবস্থার কারণে 4 মাসের মধ্যে কাজটি সম্পূর্ণ করতে হবে বলা হয়, তাহলে আরও কতজন পুরুষকে নিযুক্ত করতে হবে? আচ্ছা, আমরা কি জানি সূত্র? M1 D1 H1 বাই W1 R1 ইকুয়াল টু M2 D2 H2 বাই W2 R2। প্রথমে কতজনের কাজটা কমপ্লিট করা হয়েছিল? 120 দিনে 6 মাসে, 120 ম্যান ইন্টু ডে ফর মানে 6। এবার কি হচ্ছে, কাজটা ক মাসে শেষ করতে হবে? 4 মাসে। এবার কত লোক এক্সট্রা নিয়োগ করতে হবে? আমি ধরলাম x জন, 120 প্লাস x, এতজন এক্সট্রা নিয়েছে, x জনকে এক্সট্রা নিয়েছে, নিলে কি তবেই 4 মাসে কমপ্লিট হবে। ওকে, তাহলে কাটাকুটি করো। 4 4 4 4 4 4 দোকানে, আচ্ছা 2 দোকানে 4, 3 দোকানে 6 হলো, 2 দিয়ে, আচ্ছা 3 দোকানে 6, আচ্ছা 2 দিয়ে 6 দোকানে 12, চলো 3 6 18 180 ইকুয়াল টু 120 প্লাস এক্স। তাহলে এক্সের ভ্যালু কত হলো? 180 মাইনাস 120। তাহলে কতজন? 60 জন এক্সট্রা আরও নিয়োগ করতে হবে বলেছে। কিলো, হ্যাঁ বলেছিল আরও কতজন পুরুষকে নিয়োগ করতে হবে, তাহলে আরও 60 জনকে নিয়োগ করতে হবে। চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে। চলে এসছে লাস্ট কোশ্চেন। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তো ভালো করে দেখবে, মন দিয়ে বুঝবে। কী বলেছে শোনো। বলেছে একটা খাতার একটি পাতা 15 সেমি লম্বা এবং 12 সেমি চওড়া। ওকে, 15 সেমি লম্বা, আমি ধরলাম এরকম ব্যাপারটা, আয়তক্ষেত্রফল একটা এঁকে দিলাম, তাহলে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, এটা ধরো 15, এটা 12। ওকে, এটা 12, এটা 15। বলেছে কি চারপাশে 2 সেমি মার্জিন দিয়ে বাকি অংশ লেখা হলো।
2 2 2 2। আচ্ছা, বলেছে কি তাহলে যে অংশে লেখা হলো হয়নি তার ক্ষেত্রফল কত, ঠিক আছে। এবার একটা মনে করো, আমরা জানি কি, ভালো করে শুনবে, একটা আয়তক্ষেত্র, আমি ধরো এটা পেজ নয়, এটা একটা কোনো আয়তক্ষেত্রকার মাঠ ধরে নাও। আয়তক্ষেত্রকার মাঠের ভেতর থেকে একটা রাস্তা গেছে, ধরো আমি ধরো এটা পেজ নয়, এটা রাস্তা, ধরো আয়তক্ষেত্রকার কোনো মাঠ ধরে নাও। আয়তক্ষেত্রকার কোনো মাঠের ভেতর থেকে যখন রাস্তা যায়, তার ক্ষেত্রে কি রাস্তার ক্ষেত্রফলের সূত্র কি শিখিয়েছিলাম? রাস্তার ক্ষেত্রের সূত্র কি শিখিয়েছিলাম? ভেতরের থেকে যখন রাস্তা যাবে তখন সূত্র কি? 2W ইন্টু এল প্লাস বি মাইনাস 2W। এই সূত্র তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। যখন কোনো আয়তক্ষেত্রকার কোনো বাগান বা কোনো মাঠ বা আয়তক্ষেত্রকার কোনো পেজের ভেতর থেকে যখন দাগ টানো হচ্ছে, সেই জায়গাটার ক্ষেত্রফলের সূত্র কি? 2W ইন্টু এল প্লাস বি মাইনাস 2W, ঠিক আছে। এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে কত? 2 ইন্টু ডাব্লু মানে 2, এল মানে কত 15, বি মানে কত 12, মাইনাস 2 গুণ 2, ওকে। তাহলে কত হলো 4, 15 প্লাস 12 মাইনাস 4, তাহলে কত হলো 4, 5 2 7, 1 1 2 27 মাইনাস 4, তাহলে 4 ইন্টু 23, তাহলে 3 4 12 2 হাতে 1 4 2 8 9, 92 সেমি, 92 বর্গ সেমি। তাহলে এটাই হচ্ছে কি, এটাই উত্তর। তাই এটাই ছিল আজকের লাস্ট কোশ্চেন, ঠিক আছে। যে কোশ্চেনগুলো যার কোনো ডাউট থাকবে, বারবার বলছি, ডাউট থাকলে অবশ্যই বলবে, সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা আমি অবশ্যই করবো। যার সমস্যা তোমরা অবশ্যই জানো, কেমন। চলো দেখা হচ্ছে পরের দিন। সাবধানে থাকো, সুস্থ থাকো।